অচেনা নাম্বার থেকে একটি মেসেজ। তোমার বয়ফ্রেন্ড আজ তোমাকে গণধর্ষণ করতে যাচ্ছে। নিজেকে বাঁচাতে হলে বাড়ি থেকে বের হইও না। অহনা সাজগোজ করছিল বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যাবে বলে। তখনই মোবাইলের স্ক্রিনে ভেসে ওঠে মেসেজটি। সেটাকে উপেক্ষা করে আবারও সাজায় মনোনিবেশ করে। হয়তো কেউ দুষ্টুমি করছে তার সাথে। সে এই ভেবেই তৈরি হয়ে নেয়। বের হতেই আবার মোবাইলে মেসেজ আসে। তারা 11 জন। গণধর্ষণ থেকে নিজেকে বাঁচাতে এখনই সিদ্ধান্ত বদলাও। না হয় তোমার সম্মান নয়, কেবল তুমিও বেঁচে ফিরতে পারবে না। অহনার রাগ হয় অচেনা সেই লোকের উপর, যে কিনা ভয় দেখাচ্ছে। মোবাইলটাকে সাইলেন্ট করে দেখা করতে যায় বয়ফ্রেন্ড অর্ণবের সাথে। পার্কে পৌঁছাতেই অর্ণব বলো, চলো এক জায়গায় যাব। কোথায়? আমার সাথে চলো। অহনা কথা না বাড়িয়ে অর্ণবের সাথে চলতে থাকে। পৌঁছে যায় নিজের এলাকা থেকে কিছু দূরে একটি জঙ্গলে। শুনশান নীরবতায় ভয় পায় অহনা। অর্ণবের শার্ট ঘামছে ধরে বলল, এ তুমি কোথায় নিয়ে এলে আমায়? আর একটু বেবি, কিছুক্ষণ পরে দেখতে পাবে আসল মজা। এটা তো জঙ্গল, এখানে কি এমন করবে তুমি? বড় কোনো সারপ্রাইজ কি আছে? হ্যাঁ, গেলেই দেখবে, অনেক বড় সারপ্রাইজ। তারা পৌঁছে যায় একটি পরিত্যক্ত বাড়িতে। চারিদিকে কেমন বিদঘুটে অন্ধকার, পচা গন্ধ আসছে অনেকটা। সিঁড়ি বেয়ে উপরে উঠল। উপরটা পরিপাটিত করে, তবে একখানা ভাঙা আয়না আর বিছানা ছাড়া আর কিছুই চোখে পড়ছে না। অহনা বলল, এখানে কি? কিছু তো নেই। আমরা এখানে কেন এলাম? আমার ভয় করছে অর্ণব, প্লিজ চলো বাড়ি চলে যাই। একটু পর চমক দেখবে, সবুর করো। দেখতে পেল একে একে 10 জন তরুণ প্রবেশ করলো। অহনার আচমকা অচেনা মেসেজের কথা মনে হয়। সেও বলেছিল 11 জন লোক তাকে গণধর্ষণ করবে। বুকটা ধক করে উঠল তার। অর্ণব, এরা কারা? এরা আমার বন্ধু, মজা হবে আজ। আমি বাড়ি যাব। আর এক মুহূর্ত এখানে না। তুমি চলে গেলে চলো, না হয় আমি একা গেলাম। একজন লোক এগিয়ে আসে অহনার দিকে। কোথায় যাচ্ছ সোনা? তোমার জন্যই তো আমরা এখানে এলাম। তুমি গেলে মজা করবো কার সাথে? এই বলেই শয়তানি হাসিতে ফেটে পড়ল তারা। অর্ণবও হাসছে। নিজেকে খুব অসহায় মনে হতে লাগলো অহনার। বারবার মনে আসছে অচেনা মানবের কথা। যদি তার কথা শুনে না আসতো, তাহলে এত কিছু ঘটতো না। অর্ণব সহ 11 জন পুরুষ অহনার দিকে এগিয়ে আসছে। অহনার নিজের হাতের ফোনটার দিকে তাকায়। রাগের বশে অফ করে রেখেছিল। তাড়াতাড়ি অন করতেই অর্ণব তার হাত থেকে মোবাইলটা নিয়ে বিছানায় ছুঁড়ে মারে। পরক্ষণেই 11 জন এগিয়ে আসে আরও কাছে। অহনাকে বিছানায় ধাক্কা মেরে ফেলে দেয়। অহনা পিঠের নিচে মোবাইলের অস্তিত্ব টের পায়। মোবাইল অন করতেই দেখতে পায় একটি মেসেজ। তোমার পিছনে বিছানার পাশে একটি স্প্রে আছে, সবার মুখে স্প্রে করো, আমি ব্যবস্থা নিচ্ছি। অহনা কোনো কিছু না ভেবে আশেপাশে তাকায়। সত্যি সত্যি একটি স্প্রে দেখতে পায়। হাতে নিয়েই তাদের চোখে মুখে স্প্রে করে। তাড়াহুড়ো হয়ে ঘরটি থেকে বেরিয়ে যেতেই অর্ণবের ওর হাত ধরে ফেলে। কোথায় যাচ্ছিস? তোকে ভোগ না করে এখান থেকে ছাড়বো না। পালাতে পারবে না। অহনা অর্ণবের হাতে কামড় বসায়। ব্যথার চোটে অর্ণব তাকে ছেড়ে দেয়। সিঁড়ি দিয়ে নামতেই আরেকজন ওর হাত টেনে ধরে। টেনে আবার উপরে নিয়ে যায়। ঠাস করে একটা চর বসিয়ে দেয়। অহনা ছিটকে পড়ে বিছানায়। চিৎকার করলেও লাভ নেই এখানে। এই পরিত্যক্ত জায়গায় কেউ শুনবে না তার আর্তনাদ। পশুগুলো পুনরায় ঝাঁপিয়ে পড়তেই পুলিশ এসে হাজির হয়। পুলিশ দেখে সবাই ভয়ে পালাতে থাকে। অর্ণবের মুখ থেকে বেরিয়ে আসে, শালার পুলিশ খবর দিল কোন? পুলিশ সবাইকে ধরে নেয়। অহনা বেঁচে যায়। একজন এসআই অহনের কাছে এসে বলল, ভাগ্য করে এমন হাজবেন্ড পেয়েছেন। আজকালকার হাজব্যান্ড ওয়াইফের মনের মিল থাকে না কখনো। আপনার স্বামী তো অফিস থেকে আমাদের কল করে বলল তার নাকি আপনাকে মনে পড়ছে, কলটাও ধরছেন না। ওনার মনে হচ্ছিল আপনি বিপদে আছেন। আমাদের বলল আপনাকে তাড়াতাড়ি উদ্ধার করতে, কিন্তু উনি আমাদের সাথে আসলেন না। বেস্ট অফ লাক। এমন স্বামী পেয়েছেন আপনি। এখন আপনি চলে যান, আপনি নিরাপদ। আমাদের গাড়ি আপনাকে বাড়ি পৌঁছে দেবে। অহনা মাথা নাড়িয়ে সম্মতি জানায়। মনে মনে ভাবতে থাকে, কে সেই ব্যক্তি যে নিজেকে অহনার স্বামীর পরিচয় দিল? কেন সে সাহায্য করছে? তাকে চিনলই বা কি করে? অনেক প্রশ্ন মনে হতে থাকলো। অহনা ছুটে গেল সেই এসআই এর কাছে। স্যার, আপনি কি সেই লোকের নাম্বার দিতে পারবেন যে আপনাকে বলেছিল আমাকে সাহায্য করতে? ইন্সপেক্টর অবাক হয়।
আপনার স্বামীর নাম্বার আপনার মনে নেই? অহনা আমতা আমতা করে বলল, আসলে সে নতুন সিম নিয়েছে, নাম্বারটা আমার মনে নেই। আপনি এখন দিলে উপকৃত হতাম, না হয় বাড়ি গিয়ে তাকে জানাবো। কি করে? ইন্সপেক্টরের নাম্বার দিয়ে দেয় অহনাকে, নিজেও কল করে সেই অপরিচিত লোককে। আশ্চর্য ব্যাপার, ফোন বন্ধ বলছে। কয়েকবার ট্রাই করেও কোনো উপায় হয় না। ইন্সপেক্টর বললেন, বাড়ি গিয়ে ওনাকে খবর দিয়ে দিবেন, আমাদের এখানে কল লাগছে না। জি স্যার। অহনা বাড়ি গিয়েই দেখে এটা সেই নাম্বার যে নাম্বার থেকে মেসেজ এসেছিল। কল করে কিন্তু বন্ধ বলছে। এক পর্যায়ে বিরক্ত হয়ে রেখে দেয়, কিন্তু মনে খটকা রয়ে গেল। অহনা বিছানায় গা এলিয়ে দিতেই আবার মেসেজ আসে। ফোন ধরে দেখে সেই অজানা নাম্বার থেকে মেসেজ, দক্ষিণের জানালাটা বন্ধ করো, বাতাস বইছে খুব, ঠান্ডা লেগে যাবে। অহনা সাথে সাথেই নাম্বারটায় কল করে, বলতে না বলতেই আবার ফোন বন্ধ বলছে। অহনা তাড়াতাড়ি বাইরে যায়, চারদিকে নীরবতা, কেউ নেই কোথাও। তাহলে সেই অপরিচিত লোক জানলো কিভাবে তার জানালা খোলা? উত্তর ছাড়া হাজারো প্রশ্ন ঘুরপাক খায় অহনার মাথায়। বিকেলে উঠে ওয়াশরুমে গোসল করতে যেতেই আয়নায় দেখতে পায় একটি লেখা, ঘরের দরজা বন্ধ করে গোসল করতে আসো। অহনা তাকিয়ে দেখে সত্যি ঘরের দরজা বন্ধ না করেই সে গোসল করতে চলে এসেছে। মনে মনে সেই অদৃশ্য মানবকে ধন্যবাদ দেয়। পরক্ষণে চমকে ওঠে, সে অপরিচিত লোক কিভাবে জানতে পারলো সে গোসল করছে। তার মানে সে তাকে দেখতে পাচ্ছে। গোসল না করেই বেরিয়ে আসে অহনা। ভয়ে ভয়ে বিছানায় এসে বসে। চারদিকে তাকিয়ে দেখে কেউ আছে কিনা। না তো, কেউই নেই। সব স্বাভাবিক মনে হচ্ছে। মোবাইলে টুং করে শব্দ হতেই চমকে ওঠে। মোবাইলে হাত দিয়ে দেখে আরও একটি মেসেজ, ভয় পেও না, আমি শুধু তোমায় অনুভব করি, পাশে থাকি, তাই বলে লজ্জাহরণ করব না, তুমি নিশ্চিন্তে শাওয়ার নিতে পারো। অহনা কল করে কিন্তু আবারও নাম্বারটা বন্ধ বলছে। অহনা বিরক্তিতে মোবাইলটাকে খাটের ওপর ছড়ে ফেলে গোসল করতে যায়। রাতে অহনার মোবাইলে কল করে তার বান্ধবী হ্যারি। কল করে জানায় তার সব বন্ধুরা মিলে কালকেই ট্যুরে যাবে। অহনা জানিয়ে দেয় সে যাবে না, কল রেখে দেয়। সাথে সাথে মোবাইলে একটা মেসেজ আসে, বান্দরবন অনেক সুন্দর একটা এলাকা, তোমার প্রিয় জায়গা, তাই যাও, মন ভালো থাকবে। অহনা অবাক হলো। হ্যারি তাকে ট্যুরের কথা বলেছে কিন্তু কোনো জায়গা সেটা তো বলেনি। তাহলে অচেনা লোকটা জানলো কি করে? যাই হোক, এখন সে ঠিক করলো সে ট্যুরে যাবে। হ্যারিকে আবার কল করে বলে দেয় পরদিন সকালে 10টায় রওনা দেবে। তাই 8টায় অহনা রেডি হতে যায়, সব গুছিয়ে নেয়, কিন্তু বিপত্তি হয় ড্রেস নিয়ে। কোনটা পরে যাবে সিলেক্ট করতে পারছে না। অনেকগুলো জামা সামনে রেখে গালে হাত দিয়ে ভাবছে অহনা। এমন সময় মোবাইলে মেসেজ আসে, নীলে তোমাকে নীল পরি লাগে, নীল জামাটা পরে যাও। অহনা কিছুক্ষণ ভাবলো, তারপর ঠিক করলো সে নীলটাই পরবে। কিন্তু চেঞ্জ করবে কিভাবে? অদৃশ্য মানব যদি দেখে নেয়? সে তো বারবার মোবাইলে আসে, বাস্তবে না। অহনা ভাবলো, তারপর মোবাইলটা ড্রয়ারে রেখে দেয়। রাখার সময় মোবাইলে একটা ওড়না পেঁচিয়ে দেয়। মনে মনে বলল, ব্যাস, এবার আর অদৃশ্য লোকটা আমাকে দেখতে পাবে না। নীল জামাটা পরে নেয়, সিল্কি চুলগুলো পিঠে ছড়িয়ে দেয়, ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক, ব্যাস এইটুকুই সেজে বেরিয়ে পড়ে। একটু পর মনে হয় মোবাইলের কথা। ড্রয়ার থেকে মোবাইল বের করতেই দেখলো মেসেজ এসেছে, আমি বললাম না আমাকে ভয় পেও না, আমি সর্বদা তোমার পাশেই থাকি, তুমি দেখতে পাও না। সবাই মিলে একটা মাইক্রোবাস নিয়েছে, 6 জনের টার্গেট বান্দরবান। অহনা, হ্যারি, রুমি, ব্রেক, টিকু আর ইরা। অহনার মোবাইলে মেসেজ আসে, ড্রেক থেকে দূরে থাকবে। অহনার রাগ হয় এবার। বন্ধুদের সে অনেক ভালো জানে, তাহলে অদৃশ্য লোকটা কেন দূরে থাকতে বলেছে? কিন্তু তাকে কিভাবে জিজ্ঞেস করবে? কল করলেই বন্ধ বলবে। অহনার মাথায় বুদ্ধি আসে, সে ভাবে মেসেজ করলে ভালো হয়, যখন লোকটি মেসেজ করার জন্য তার মোবাইল অন করবে তখন মেসেজটা সেন্ড হয়ে যাবে। যেইভাবে সেই কাজ। একটি মেসেজ করলো, আপনি কে? অনেকক্ষণ ধরে রিপ্লাইয়ের আশায় মোবাইলের স্ক্রিনে তাকিয়ে রইল, কোনো উত্তর পাচ্ছে না। ড্রেক বলল, মোবাইলে কি দেখছিস? আমরা এখানে মজা করতে আসছি, এসব ঢংচং চলবে না বলে দিলাম। এবারের গানটা তুই গাইবি। অজ্ঞত অহনা গান ধরল, এই সাগর পারে আইসা আমার মাতাল মাতাল লাগে। ড্রেক তার মাথায় চাপড় মেরে বলে, তুই কি এখন সাগর পারে নাকি? অন্য গান বল।
আমি গান পারি না। তোর অন্য গান ভালো লাগলে তুই গা বসে বসে। আমার ইচ্ছা নেই। তাহলে আসলি কেন? বাড়িতে বসে বসে আমাদের পোস্টে রিয়্যাক্ট কমেন্ট করলেই পারতি। হুদাই আমাদের মোমেন্টটা নষ্ট করলি। হ্যারি বলেছিল আমাকে, তুই এসব বলার কে? পাশ থেকে রুমে বলল, ঝগড়া থামা গেন্দার দল, তোদের জানালা দিয়ে ছুঁড়ে ফেলে দিতে ইচ্ছে করছে। ঠিক আছে, তাহলে তুই গান বল। আমি একা না, সবাই মিলে। বান্দরবান এসেই তারা তাঁবু টানায়। রাতে তারা তুমুল পার্টি করে। ঘুমাতে যাওয়ার আগে অহনা একচোট ঝগড়া করে নেয় হ্যারির সাথে। বিষয়বস্তু ছিল, কে কাল সকালে তাড়াতাড়ি উঠতে পারবে। দুটো বেড করা হলো, একটাতে ছেলেরা, অন্যটাতে মেয়েরা। অহনার মা কল করলো বাড়ি থেকে। কিরে মা, কই আছিস? আমি একটু ঘুরতে এসেছি মা। কোথায় ঘুরতে গেলি? বন্ধুদের সাথে বান্দরবান। হ্যাঁ, তোর বাবা বলেছিল তো, আজকাল কিছুই মনে থাকে না। বলছিলাম যে এবার ঘুরে এসে বাড়ি আসিস। আমার শরীরটা ভালো নেই, তোকে কাছে দেখতে চাই। কি হয়েছে তোমার মা? তেমন কিছু না, তোকে দেখতে ইচ্ছে করছে। এবার গেলি যে, তো 8 মাস হতে চললো। আচ্ছা মা, আমি 2 দিন পরেই আসবো। তুমি নিজের যত্ন নিও। বাবা কোথায়? ঘুমাচ্ছে। কথা বলবি? না, সকালে বলবো। এখন আর বিরক্ত করবো না। খেয়েছিস? হ্যাঁ মা। তুমি খেয়েছো? হ্যাঁ। আচ্ছা, তুই ঘুমিয়ে পড়। গুড নাইট মা, লাভ ইউ। অহনা কল রেখে দিতেই মেসেজ আসে, রাতে সাবধানে থেকো, একদম ঘুমিয়ে পড়বে না, কেউ আসছে। মেসেজটা দেখে অহনা ভয় পেয়ে যায়। রাতে ওর সাথে কি ঘটতে চলেছে বুঝতে পারে না। সজাগ হয়ে চোখ বন্ধ করে রইল। রাত গভীর হতেই ড্রেক উঠে পড়ে, মোবাইলের ফ্ল্যাশ অন করে। সবাই ঘুমিয়ে আছে, অহনাও ঘুমিয়ে পড়েছে। মেসেজের কথা তার মনেই নেই। ড্রেক অহনাকে শনাক্ত করে তার শিহরে যায়। কামনায় তার দৃষ্টি স্থির, জিভ লক লক করছে, যেন লোভনীয় কোনো খাবার দেখছে সে। হালকা আলোয় অহনাকে চোখ দিয়ে গিলে খাচ্ছে। আর এক মুহূর্ত সময় নষ্ট না করে ড্রেক তার গালে হাত স্পর্শ করায় মুহূর্তে শিহরিত হয় অহনা। অহনার মুখে লেপ্টে থাকা চুলগুলো আলতো করে ছড়িয়ে দেয় ড্রেক। হাত দুটো মিশিয়ে নিতেই অহনা জেগে ওঠে। ড্রেক সাথে সাথেই মুখ চেপে ধরে তার। গোঙানির শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। চোখের পলক না পড়তেই একটা কালো ছায়া এগিয়ে আসে ওদের দিকে। অহনা এক হাত দিয়ে কালো ছায়াটিকে নির্দেশ করে। ছায়াটি খুব কাছে আসতেই ড্রেকের চোখ পড়ে সেদিকে। আর এক মুহূর্ত সময় নষ্ট না করে ড্রেক তার নিজস্ব কাজ চালিয়ে যাচ্ছে। ছায়াটি কাছে এসে ড্রেকের কলার চেপে ধরে। ড্রেক অস্পষ্ট উচ্চারণ করে, কে রে তুই? তোর জম। এই বলে ছায়া মানবটি তাকে শূন্যে ছুঁড়ে মারে। ড্রেক তাল সামলাতে না পেরে ছিটকে বাইরে গিয়ে পড়ে। তাঁবুর প্রতিটি লোক সজাগ হয়ে যায়। এমন দৃশ্য দেখতে পাবে কেউ তা কল্পনাও করেনি। রুমি, ইরা ভয়ে অহনার পেছনে এসে দাঁড়ায়। ঠিক টিকু আর হ্যারি বাইরে যায় ড্রেককে দেখতে। ছায়া মানবের রাগ যেন ঝরে পড়ছে। সকল রাগ দেখাচ্ছে ড্রেকের উপর। পুনরায় তার গলা চেপে ধরে। ড্রেকের চোখ দুটো কোটর থেকে বেরিয়ে আসতে চাইছে। জিভ বেরিয়ে আসে, চোখ উল্টে গেছে। টিকু, হ্যারি কেউ সাহস পাচ্ছে না তার সামনে যাওয়ার। 1 মিনিটের মাথায় ড্রেকের প্রাণ বেরিয়ে যায়। মাটিতে ছুঁড়ে ফেলে দেয় ড্রেককে। অহনা বাইরে বেরিয়ে আসে, কিন্তু দেরি হওয়ার দরুন ড্রেককে বাঁচাতে পারল না। আকস্মিক ঘটনায় সবাই হতভম্ব। সবাই ভয়ে তাঁবুতে ফিরে যায়। একজন অন্যজনকে শক্ত করে ধরে ভেতরে থাকে। ছায়া মানবটি দাঁড়িয়ে আছে, ড্রেকের উল্টোনো চোখের দিকে তাকিয়ে। ভয়ে অহনার পুরো শরীর ঘামতে শুরু করে। অনবরত ঢোক গিলছে। ভয়ে ভয়ে কদম বাড়ায়, পুনরায় 1 কদম পিছিয়ে আসে। পরক্ষণেই সাহস নিয়ে ছায়াটির সামনে এসে দাঁড়ায়। কে তুমি? ছায়া মানব অহনার দিকে তাকায়। তার চোখ জলজল করছিল। অহনা তার চেহারা পুরোপুরি দেখতে পায় না। শুধু একটা শরীরের কাঠামো আর আগুন জ্বলা চোখ ছাড়া আর কিছুই নজরে আসছে না। ভয় আরো বেড়ে যায়। নিজেকে আর সামলে রাখতে পারছে না। সে, কে তুমি? উত্তর দিচ্ছ না কেন? আবারও নিস্তব্ধ। অহনা হাত বাড়িয়ে দেয় তাকে ছোঁয়ার জন্য। হাতটি ছায়া মানবের একদম কাছে আনতেই সে উধাও হয়ে যায়। অহনা হাতে খুঁজতে থাকে, কিন্তু পায় না। কেমন ঘোরের মতো কাজ করে। মাটিতে লুটিয়ে পড়ে সে। সকালে অহনার জ্ঞান ফিরতেই নিজেকে বাইরের মাটিতে আবিষ্কার করে। উঠে গিয়ে তাঁবুতে যায়।
দেখলো সবাই গোছগাছ করছে। অহনা জিজ্ঞেস করলো, কিরে কোথায় যাচ্ছিস সবাই? টিকু ওর দিকে ঘৃণার চোখে তাকায়। তুই কালো জাদু জানিস তাই না? আমাদেরও মেরে দিবি এখানে থাকলে। তাই আমরা চলে যাচ্ছি, থাকবো না এখানে আর এক মুহূর্ত। আমি কালো জাদু জানি না, বিশ্বাস কর আমাকে। কাল রাতে যা হয়েছিল তা আমার আগে জানা ছিল না। হ্যারি তেড়ে আসে। ড্রেককে মেরে দিলি, এবার কি আমাদেরও মারবি নাকি? একদম কথা বলবি না আমাদের সাথে। আজ থেকে তোর আর আমাদের রাস্তা আলাদা। আমরা আর কেউ তোর বন্ধু নই। আমাদের থেকে দূরে থাক, এটাই ভালো হবে। অহনা তেজ নিয়ে বলল, ড্রেক রাতে আমার গায়ে হাত দিয়েছিল ঘুমন্ত পেয়ে, সুযোগ নিচ্ছিল, তাই কেউ সাহায্য করতে এসেছিল। এখানে আমার দোষ কোথায়? কেউ আর কোনো কথা বলল না। রুমি এতক্ষণে মুখ খুলল। ড্রেক তো আগেও তোকে পেতে চেয়েছে, কাল একটু বেশি করে ফেলেছিল, তাই বলে তুই ওকে মেরে দিবি? অহনা কাট কাট গলায় বলে, আর কতবার বলবো আমি মারিনি? মেয়েখোর ড্রেকের বাচ্চা মেয়ে দেখলেই খেতে চায়, এবার নিজের প্রাণটাও দিল। শালা ব্রিটিশদের দালাল, মেয়ে দেখলে হুঁশ থাকে না, জানে না মেয়েগুলোর ভয়ঙ্কর। মরলো শালা। এই বলল টিকু। সবাই গোছগাছ শেষে রওনা দেয়। গাড়িতে উঠতেই অহনা আসে, আমিও রেডি, চল চলে যাই। এসবে সব অস্বাভাবিক। হ্যারি গলা বাড়িয়ে বলল, তোকে নিয়ে গিয়ে মরবো নাকি? কি জানি পরের শিকার কাকে করিস। আমরা গেলাম। সবাই অহনাকে রেখে চলে যায়। অহনা একা একা নরম ঘাসে বসে থাকে। ভীষণ কান্না পাচ্ছে না, মোবাইলটাকে আছাড় মারে কাঁদতে থাকে। কিছুক্ষণ পর উঠেই মোবাইলটাকে হাতে নেয়। এই মুহূর্তে এটাই সম্ভব, হারিয়ে গেলে বাড়িতে যেতে পারবে না। রাস্তাঘাট চেনা নেই তার। হাঁটতে থাকে বাঁকা কাদামাটির রাস্তা ধরে। পাশেই ঝর্ণা দেখতে পায়। জলপ্রপাত দেখেই আনন্দ হয় তার। ঝর্ণার পানিতে গা ডুবিয়ে দেয়। কিছুক্ষণ পর শান্ত হয়ে পোশাক পরিবর্তন করে নেয়। রাস্তার পাশে অসংখ্য ছোট ছোট দোকান, সেখান থেকে কিছুটা গুড় আর পিঠা নিয়ে নেয়। বাহারি কয়েক পাকার পিঠা খেয়ে আবারও হাঁটতে শুরু করে। কোথা থেকে কোথায় যাবে তা তার জানা নেই। এক পর্যায়ে রাস্তার ধারে বসে পড়ে। হঠাৎ মনে পড়ে বন্ধুদের কথা। তাকে নিয়ে যায়নি বলে ছায়া মানব যদি আবার তাদের উপর রেগে যায়, যদি ক্ষতি করে বসে। ঠিক তাই হলো। সাথে সাথে অহনার ফোনে কল আসে। হ্যালো, হ্যালো অহনা, শুনছিস? ইরার কণ্ঠ। এমন ভয়ানক দেখে অহনা আঁতকে ওঠে। কি হয়েছে তোর? বল আমাকে, কথা বল। ও ওই ওই এ ছায়াটা। ইরা বলার সুযোগ পেল না, তার আগেই গাড়িটিতে বিস্ফোরণ হলো। অহনা চিৎকার দিয়ে ওঠে। ঘেন্না করি তোমাকে ছায়া মানব, কখনো দেখতে চাই না তোমাকে, আর কখনো আমার সামনে আসলেই তোমাকে নিজের হাতে খুন করব। ছায়া না মানবের প্রতি তার রাগ ঝরে পড়ে। বন্ধুরা একটু ভুল করে ফেলেছে বলে এমন শাস্তি কেন ছিল? মনে মনে সেই ছায়া মানবকে মেরে ফেলার ছক কষতে থাকে মনে। সন্ধ্যা নেমে এলো। চারদিকে অন্ধকার। একলা একটা মেয়ে মানুষ কি করবে, কোথায় যাবে বুঝতে পারছে না। এমন সময় হঠাৎ মনে হলো দূর থেকে কেউ তাকে পর্যবেক্ষণ করছে। এখানে পদে পদে বিপদ, একা থাকায় আরো বেশি। অহনা ভয়ে তটস্থ হয়ে যায়। বাড়িতে অসুস্থ বাবা মা ছাড়া কেউ নেই। কাকে জানাবে, কি করে বাড়ি যাবে? আস্তে আস্তে গাছের আড়াল থেকে বেরিয়ে এলো পাঁচজন যুবক। কামনার দৃষ্টিতে পরখ করে নেয় অহনাকে। অহনার খুব কাছে এসে দাঁড়ায়। বিশ্রী হাসিতে ফেটে পড়ে তারা। তাদের চোখে মুখে অহনার উজ্জ্বল মুখশ্রী ফুটে ওঠে। তারা পাঁচজন যুবক একে একে এগিয়ে আসে অহনার দিকে। অহনা ভয়ে জড়সড় হয়ে পিছনে পৌঁছতে থাকে যতক্ষণ না পিঠ ঠেকে যায়। এক পর্যায়ে অহনা মুচড়ে পড়ে যায়। একজন এগিয়ে এসে তার কানে কানে বলে, এই বেলায় মেয়ে লোক বাড়ি থেকে বের হয় না। সবাই খিলখিল করে হাসতে শুরু করলো। সেরা একটা মাল ভাই, তাড়াতাড়ি কাজে লেগে পড়। কে আগে যাবে তা নিয়ে দ্বন্দ্ব বাঁধে তাদের মধ্যে। সবাই অহনাকে আগে ভোগ করতে চায়। শেষমেশ তারা সিদ্ধান্ত নেয় টস করে। সেখানে যার নাম আগে হবে সেই আগে যাবে। যেই ভাবা সেই কাজ। প্রথম পড়ল শরীফ নামের ছেলেটির কাছে। সে খুশিতে আত্মহারা হয়ে পড়ে। শরীফ অহনাকে স্পর্শ করতেই তার শরীর বিষিয়ে উঠেছে। একের পর এক ছোঁয়া তার শরীরে বেদনার জন্ম দিচ্ছে। কিন্তু ছায়ামানব আসবে না। একটু আগেই অহনা তাকে সামলে আসতে বারণ করেছে। সে কি করবে? শরীফের কামনার দৃশ্য দেখে অন্যরাও হামলে পড়ে। তারা নিজেদের সংযত রাখতে পারছে না। অহনা
কোনো উপায় না পেয়ে চিৎকার করে ছায়া মানবকে ডাকে। বিষাক্ত হয়ে যাবে তার শরীর আর একটু দেরি করলে। অহনা ডাকার সাথে সাথেই ছায়া মানবের আবির্ভাব। পাঁচজনকে একাই সে আছাড় মারে, হাত গুড়িয়ে দেয়। ছেলেগুলো অদৃশ্য মার খেয়ে বোকা বনে যায়। তারা পালাতে চাইলেও ছায়া মানব তাদেরকে ছিটকে ধরে ফেলে। একের পর এক ঘূর্ণিঝড়ের মতো উঠতে থাকে। অহনা তাকে থেমে যেতে বলে, কিন্তু সে থামে না। মেরে ফেলতে চায় সেই অশালীন যুবকদের। প্রায় আধামরা হয়ে যায় তারা। অহনা কাকুতি মিনতি করছে ছেড়ে দেওয়ার জন্য। ছায়ানা মানব তাদের ছেড়ে দেয়, মাটিতে ছুঁড়ে ফেলে। পরপরই অহনাকে শূন্যে তুলে একটা উঁচু ঢিবির উপর নিয়ে যায়। সেখান থেকে আকাশকে অনেক সুন্দর দেখা যায়। চাঁদটাকে ছুঁতে পারবে এমন মনে হতেই থাকলো তার। আনন্দের সাথে দুঃখ হতে থাকে অহনার। কেঁদে ওঠে, তার সাথে এসব কি হচ্ছে, কেন হচ্ছে বুঝতে পারছে না। উঁচু জায়গায় রেখে ছায়াটাও কেমন উধাও হয়ে গেছে। সব দোষ দিতে থাকে সেই ছায়া মানবকে। সে না আসলে এত কিছু হতোই না। পরক্ষণেই মনে পড়ল, সে না আসলে এতক্ষণে সে মৃত থাকতো। 11 জন পশুর কবলে পড়ে নষ্ট হয়ে যেত সম্মান। পরিশেষে মৃত্যুই একমাত্র অপশন হতো। কিন্তু এই মুহূর্তে তার একা লাগছে। বাড়ি যেতে চায় সে। আচমকা ছায়া মানবের আবির্ভাব হয়। অহনার মুখোমুখি এসে দাঁড়ায়। অহনা তার চেহারা ভালো করে দেখতে পাচ্ছে না। ছায়াটি নরম ঘাসের উপর বসে পড়ে। অহনাও বসলো কিছুটা দূরে। কে তুমি? প্রশ্ন করলো অহনা। কোনো উত্তর আসে না। ছায়াটি আকাশের উজ্জ্বল চাঁদের দিকে অপলক তাকিয়ে আছে। অহনা আবারও বলল, কে তুমি? কেন আমার পিছনে পড়ে আছো? কেন সাহায্য করছো? কিন্তু এটা সাহায্য না, অন্যায় করছো তুমি। ছায়াটি উত্তর দেয় না। অহনা বিরক্ত হয়ে পড়ে। সে তেড়ে আসে ছায়াটির দিকে। তাকে হাত দিয়ে ধরতে পিঠ ভেদ করে অহনার হাত অপর পাশে বেরিয়ে এলো। মনে হলো কোনো শরীর নেই। অহনা ছিটকে দূরে সরে যায়। তার মনে এটা সত্যি ছায়া, তার কোনো শরীর নেই। আটকে ওঠে অহনা। তোমার শরীর কোথায়? ধরতে পারছি না কেন? কোনো উত্তর নেই। অহনা আবারও তাকে ধরতে যায়। আগের ঘটনার পুনরাবৃত্তি ঘটে। অহনা তার পিঠে হাত দিতেই তা ভেদ করে পেট দিয়ে বেরিয়ে আসে। ছায়াটি শুধুই ছায়ায়, তাকে ধরা যাচ্ছে না। অহনা আবারও জিজ্ঞেস করলো, কে তুমি? পরিচয় কেন দিচ্ছ না? আমার সাথে কি তোমার কোনো যোগসূত্র আছে? আছে, ছোট করে উত্তর দিল ছায়াটি। এতক্ষণে একটু কথা শুনে অহনা কিছুটা শান্ত হয়। পুনরায় জিজ্ঞেস করে, কে তুমি? জানতে চাও? হ্যাঁ, বলো তুমি কে? কে তুমি? আমাকে কি করে চেনো? সব জানতে চাই আমি। আমি তোমার খুব কাছের। অহনা ভাবে, কতটা কাছের? আমার তো কাছের বলতে মা বাবা আর বন্ধুরা ছিল। তাদের আপনি মেরে দিলেন। মরেনি তারা, তাদের শুধু ভয় দেখিয়েছি। পরের বার আর তোমায় বিরক্ত করবে না। কোথায় আছে ওরা? স্থানীয় হাসপাতালে। বিস্ফোরণটা ততটা তেজি না। সাথে সাথে পুলিশ কল করেছি। তা হয়েছে বলতে কিছুটা আঘাত শুধু। আপনার পরিচয় দিন। আগে তোমার বাড়ি যাওয়া উচিত, কিন্তু কিভাবে? চোখ বন্ধ করো। অহনা চোখ বন্ধ করে। একটু পরে চোখ খুলে দেখতে পায় সে আকাশে ভাসছে। কেউ তাকে পাজা কোলে করে জড়িয়ে রেখেছে। তার দিকে দৃষ্টি দেয়। খুব চেনা মনে হচ্ছে, কিন্তু কিছুতেই মনে করতে পারছে না কে সেই ব্যক্তি। তার উজ্জ্বল মুখশ্রী, চোখ দুটো আগুনের মতো জ্বলছে, ঠোঁটগুলো মৃদু নড়ছে। অহনা বিভোর হয়ে তাকিয়ে আছে। লোকটাকে তার ভীষণ ভালো লাগছে। মনে হচ্ছে আগেও তাদের দেখা হয়েছে, কিন্তু কোথায় মনে করতে পারছে না অহনা। এত চেনা মনে হওয়া লোকটাকে সে আজকেই দেখছে। অহনা কোল থেকে নেমে যেতে চাইলেই নিচে চোখ দেয়। উঁচু নিচু বাড়িঘর, রাস্তা, মাঠ, নদী দেখে আতকে কেঁপে ওঠে। লোকটির শার্ট খামচে ধরছে। মনে হচ্ছে এই বুঝে নিচে পড়ে যাবে। কারো বুকের গরম আভায় অহনা চোখ বন্ধ করে নেয়। চোখ খুলতে দেখে পায় সকাল হয়ে গেছে এবং সে বিছানায় শুয়ে আছে। মাথা ধরে আছে, তাই কিচেনে গিয়ে আদা চা খাওয়ার কল্পনা করে। কিচেনে যেতেই দেখতে পায় কেউ আগে থেকে চা করে রেখেছে। অহনা অবাক না হয়ে চা খায়। অহনা উদ্গ্রীব হয়ে যায় সেই অদৃশ্য মানুষটিকে দেখতে, তার পরিচয় জানতে। অহনা ভাবে তাকে বিপদে দেখলেই ছায়াটির আবির্ভাব হয়, তাই সে সিদ্ধান্ত নেয় এখন সে পড়ে যাওয়ার নাটক করবে। তাই একটা চেয়ারে পা দিয়ে
ওয়ারড্রপের ওপর থেকে বই আনার চেষ্টা করে, ইচ্ছে করেই পা চেয়ার থেকে বাইরে নিয়ে আসে। পড়ে যাওয়ার প্রস্তুতি নিতেই কেউ তাকে ধরে ফেলে। অহনা অবাক হওয়ার ভান করে, মূলত তার আইডিয়া কাজে দিয়েছে। যেহেতু সশরীরে ছায়াটি তাকে ধরল, তাই অহনা তাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে। এবার আর পালানোর সুযোগ নেই, আজ তার পরিচয় জেনেই ছাড়ব। থাক, আজকের এই গল্পটি এখানেই থাক। বন্ধুরা, আমাদের এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর এই গল্পের দ্বিতীয় পর্ব চাইলে অবশ্যই মতামত জানাবেন। ততক্ষণ পর্যন্ত সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।